হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এসএসসি এমটিএস, সিএসএল, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি এই এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এখন আমি করাচ্ছি 11 নম্বর সেট, যেটি এসছিল 8ই মে সেকেন্ড শিফটে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এসএসসি সিএসএলের ফুল নোটিফিকেশন বেরিয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। ভারতের নিচের কোন নৃত্যটি রাজস্থানের সঙ্গে যুক্ত? নিম্নলিখিত কোনটি রাজস্থানের একটি নৃত্য? তো দেখো, কথাকলি কোথাকার? কেরালার, তাই তো। কথাকলি কেরালার, ওড়িশি নৃত্য উড়িষ্যা, আর ভারতনাট্যম তামিলনাড়ু। কালবেলে কোথাকার? কালবেলে হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য। এই কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত গোলাপ ও সপেরা, সেখানে সপেরা নৃত্য কিন্তু বলা হয়। কালবেলিয়া নৃত্য কিন্তু সপেরা নৃত্যও বলা হয়ে থাকে। চলো নেক্সট। ভগৎ সিং এবং বি.কে. দত্ত বা বটুকেশর দত্ত কত সালের কত তারিখে দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিল? কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিল ভগৎ সিং এবং বটুকেশর দত্ত। সেই দিনটি কবে? তো সেই দিনটি ছিল 8ই এপ্রিল 1929। 8ই এপ্রিল 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশর দত্ত দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন। চলো নেক্সট। ফ্রিডম ইন এক্সাইল হলো কার আত্মজীবনী? ফ্রিডম ইন এক্সাইল এটি কার আত্মজীবনীমূলক বই? তো এটি কিন্তু দলাই লামার একটি আত্মজীবনীমূলক বই, ফ্রিডম ইন এক্সাইল। চলো নেক্সট। নিচের কোনটিকে সেরিকালচার বলা হয়? সেরিকালচার কাকে বলা হয়? তো সেরিকালচার বলা হয় রেশম কীট বাণিজ্যিকভাবে পালন, রেশম কীট চাষকে বলা হয় সেরিকালচার। সেরিকালচার কাকে বলা হয়? তো রেশম কীট চাষকে বলা হয় সেরিকালচার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং তোমরা যদি রেগুলার এই ক্লাসটি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি অবশ্যই অন করে রাখবে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম? দেখো, ভারতের লিঙ্গানুপাত কত? 943 জন প্রতি হাজার পুরুষে, 943 জন মহিলা। তাহলে লিঙ্গানুপাত করা হয় প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা আছে, সেই হিসেবে কিন্তু লিঙ্গানুপাত করা হয়। তো সবচেয়ে কম লিঙ্গানুপাত আছে হরিয়ানাতে। হরিয়ানার লিঙ্গানুপাত সবচেয়ে কম। এবং কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কেরালা। কেরালায় কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি এবং লিঙ্গানুপাত সবচেয়ে কম হরিয়ানায়। আর ভারতের লিঙ্গানুপাত কত? 943। ঠিক আছে, চল নেক্সট। রাজ্যসভার সদস্য হতে একজন ভারতীয় নাগরিকের কমপক্ষে কত বছর বয়স হতে হবে? রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভার একজন সংসদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর। রাজ্যসভার একজন সংসদের মেয়াদ 6 বছর, এবং এটি রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। আর রাজ্যসভার সদস্যদের বয়স হতে হবে ন্যূনতম 30 বছর। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিত্ব করেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতিকে শ্রী জগদীপ ধানকার ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন,
উৎপাদিত পণ্য এবং পরিষেবার বার্ষিক মূল্য গণনা করার জন্য ব্যবহৃত পণ্য পদ্ধতিকে কি বলা হয়? তো উৎপাদিত পণ্য এবং পরিষেবার বার্ষিক মূল্য গণনা করার জন্য ব্যবহৃত পণ্য পদ্ধতিকে বলা হয় মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজন পদ্ধতিও বলা হয়ে থাকে। চলো নেক্সট। সাতবাহনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? সাতবাহন বংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক। শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন সাম্রাজ্যের রাজধানী ছিল মান্নাকেট। তো সাতবাহনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ শাসক। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক। নিচের কোন প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিভক্ত করেছে? কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে? সেটা কি? সেটা হচ্ছে পক প্রণালী। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু পৃথক করেছে। চলো নেক্সট। 1995 সালে গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কার চালু করা হয়েছে। গুরু কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের জন্য বিখ্যাত? দেখো, তোমাদের যারা এসএসসি সিএসএল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং রেলওয়ের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বলবো এই প্রতিটা পরীক্ষায় কিন্তু টিসিএস নেয়। তো এই টিসিএস কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রতি পরীক্ষায় দিয়ে থাকে। আর এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমন পেয়ে যাবে। তো এসএসসি এমটিএসের পর আমি কিন্তু এসএসসি সিএসএলেরও কিন্তু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করাবো। তো কেলুচরণ মহাপাত্র কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনি ওডিসি নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন। ওডিসি একটি শাস্ত্রীয় নৃত্য, যেটি ভারতের উড়িষ্যা রাজ্যের নৃত্য। আর মণিপুরী নাচ মণিপুরের, এবং কত্থক উত্তরপ্রদেশের কিন্তু শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি মহারাষ্ট্রে? মহারাষ্ট্রে কোন নদীর উৎপত্তি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে গোদাবরী। গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রে। যমুনা নদীর তীরে কোন কি রয়েছে? তো আমাদের দেশের রাজধানী দিল্লি কিন্তু এই যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে দিল্লি কোন নদীর তীরে? দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট। চেঙ্গিস খানের অধীনে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা কত সালে উত্তর পূর্ব ইরানের ট্রান্সকিয়ানা আক্রমণ করেছিলেন? উত্তর পূর্ব ইরানে চেঙ্গিস খান কত সালে আক্রমণ করেছিলেন? তো উত্তর পূর্ব ইরানে চেঙ্গিস খান আক্রমণ করেছিলেন কত সালে? 1219 সালে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া, এবং আফ্রিকা আছে কিন্তু দ্বিতীয় নম্বর স্থানে। আফ্রিকা আছে দ্বিতীয় নম্বর স্থানে, এবং উত্তর আমেরিকা আছে থার্ড। ঠিক আছে, তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উত্তর আমেরিকা। চলো নেক্সট। স্ট্যান্ড আপ ইন্ডিয়ার স্কিমের লক্ষ্যে ভারতের কোন সম্প্রদায় উপভোক্তারা সমর্থন করে? স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম এটি মূলত তপশিলি জাতি সম্প্রদায়ের উদ্যোক্তাদের কিন্তু সমর্থন করে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম। উদয়পুর 1568 সালে আকবরের হাতে চিতোরের পতনের পর কার দ্বারা আবার প্রতিষ্ঠিত হয়েছিল? উদয়পুর যেটি 1568 সালে আকবরের হাতে কিন্তু চিতোর যে কী হয়েছিল, পতন হয়েছিল, এবং কোন রাজার আবার সেটা পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে কে সেই রাজা কে ছিলেন? সেই রাজা ছিলেন রানা উদয় সিং। রাজা উদয় সিং কিন্তু চিতোরকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের
কোন অনুচ্ছেদটি ধর্মের বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে? ধর্মীয় স্বাধীনতা। ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিম্নলিখিত কোন অনুচ্ছেদে রয়েছে? তো ধর্মীয় স্বাধীনতা দেখো এখানে কিন্তু অনুচ্ছেদ 26 সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অনুচ্ছেদ হবে 26। চলো নেক্সট, ভারতীয় সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা কার রয়েছে? তো ধর্মীয় স্বাধীনতার বলা আছে 25 থেকে 28 কেন্দ্র। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 25 থেকে 28। তো 25 থেকে 28-এর মধ্যে কি 26 নম্বর রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা কার রয়েছে? তো ভারতীয় সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েই রয়েছে। ভারতীয় সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেরই কিন্তু রয়েছে। চলো নেক্সট, অম্বুবাচী মেলা কোন স্থানে অনুষ্ঠিত হয়? অম্বুবাচী মেলা একটি বার্ষিক উৎসব যেটি অসমের গুয়াহাটিতে কিন্তু হয়। অসমের গুয়াহাটিতে কিন্তু কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। অসমের গুয়াহাটিতে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী মেলাটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কৃত্রিম মিষ্টি? তো সঠিক উত্তর হবে স্যাকারিন। স্যাকারিন একটি কৃত্রিম মিষ্টির উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট, কোন বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদকে ক্যাপ্টেন কুল বলে ডাকা হয়? তো ক্যাপ্টেন কুল, তো ভারতে কাকে বলা হয়? তো মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, যার নেতৃত্বে ভারত 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2011 সালে একদিনের ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছে। তো সেই মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু ক্যাপ্টেন কুল বলা হয়। সতীদাহ প্রথা ভারতে কবে নিষিদ্ধ হয়েছিল? তো রাজা রামমোহন রায়ের চেষ্টায় এবং লর্ড বেন্টিংয়ের সহায়তায় ভারতে 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। ঠিক আছে, চল নেক্সট, নিচের কোন উপাদানটি বিদ্যুতের পরিবাহী? বিদ্যুতের সুপরিবাহী কোনটি? তো সিলভার বা রূপো। সিলভারের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ সবচেয়ে ভালো যেতে পারে। 2022 সালের হিসাবে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী বেশি সংখ্যক অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে A.R. রহমান। তিনি স্লামডগ মিলিয়নে সঙ্গীত চালানোর জন্য তিনি কিন্তু এই কী পেয়েছিলেন? অস্কার পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীতে অস্কার পুরস্কার পেয়েছিলেন A.R. রহমান স্লামডগ মিলিয়নের জন্য। চলো নেক্সট, মানবদের নিচের কোন অঙ্গগুলি নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়? মানবদের যে নিউমোনিয়া আক্রমণ করে সেটা প্রধানত ফুসফুসে কিন্তু নিউমোনিয়াটা আক্রমণ করে। তো সঠিক উত্তর হবে শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্রে কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়। একটি ফুটবল দলে কতজন মাঠের খেলোয়াড় থাকে? তো একটি ফুটবল দলে কিন্তু প্রতিটি দলে কিন্তু 11 জন করে খেলোয়াড় থাকে। তাহলে ফুটবল দলে প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো প্রতিটি দলে কিন্তু মাঠের মধ্যে 11 জন ফুটবল খেলোয়াড় থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করুন।